ছাত্রছাত্রীরা দেখো, গত দিনের ভিডিওতে ডিটারমিনেন্টের আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, যেমন কোফ্যাক্টর, মাইনর, ডিটারমিনেন্টের কিছু ধর্ম নিয়ে আলোচনা করেছি এবং আমরা ডিটারমিনেন্টের অপারেশন সম্বন্ধেও অনেক কিছু আলোচনা করেছি। সেই ধর্মগুলোর সাহায্যে কীভাবে ডিটারমিনেন্টের বিস্তৃতি ছাড়াই ডিটারমিনেন্টের ভ্যালু বার করা যায় সেটা শিখেছি, এবং তার সাথে সাথে কিছু স্পেশাল প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজও কিছু একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেগুলো একটু দেখতে থাকো। যেমন এটা একটা ডিটারমিনেন্ট দিয়েছে বি মাইনাস সি, সি মাইনাস সি, এ মাইনাস বি, এরকম একটা ডিটারমিনেন্ট দিয়ে প্রমাণ করতে বলেছে এটার ভ্যালুটা 0 হবে। এটা খুবই একটা নর্মাল প্রবলেম। এই ডিটারমিনেন্টটা দেখে প্রথম যে কথাটা মনে থাকবে, তোমরা সবসময় এই ধরনের যদি কোনো ডিটারমিনেন্ট দেওয়া থাকে তাহলে প্রথমে আপনি যে অপারেশনটা চালাবে সেটা হলো একমাত্র C1কে রিপ্লেস করবে C1 প্লাস C2 প্লাস C3। এই ধরনের কোনো ডিটারমিনেন্ট থাকলেই একটাই অপারেশন C1 প্লাস C2 প্লাস C3। দেখো, আমি যদি C1 প্লাস C2 প্লাস C3 করি তাহলে প্রথম কলামটা 0 হয়ে যাচ্ছে আর বাকিগুলো আনচেঞ্জ থাকছে। তাহলে প্রথম কলামটা 0 হয়ে গেলেই ডিটারমিনেন্ট ভ্যালু 0, কারণ আমরা জানি ডিটারমিনেন্টের ধর্ম অনুযায়ী যে কোনো ডিটারমিনেন্টের কোনো রো বা কলাম 0 0 থাকলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে এটা একটা খুবই সিম্পল প্রবলেম। এবার দেখো, একটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো, এই ধরনের অঙ্ক দিয়েছে এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস তার হোল স্কোয়ার 1। সিমিলারলি এ টু দি পাওয়ার ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস তার হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস তার হোল স্কোয়ার 1। সিমিলারলি জেডের ক্ষেত্রেও তাই। এই প্রবলেমটার দিকে একটু যদি ভালো করে তাকিয়ে দেখা যায়, মানে 0 প্রমাণ করতে দিয়েছে যেহেতু, সেটা এই প্রবলেমটার দিকে একটু খুব ভালো করে যদি তাকানো যায় তাহলে দেখো, প্রথম কলাম রোয়ের দিকে তাকিয়ে দেখো, অনেকটা এই সূত্রের মতো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রত্যেকটা C1 আর C2 কলমের দিকে ভালো করে তাকিয়ে দেখো, C1 কলম আছে বা প্রথম রোটার দিকে তাকিয়ে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দ্বিতীয় রোটার ক্ষেত্রেও দেখো সে একই রকম এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তৃতীয় রোটার ক্ষেত্রেও দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে এই ধরনের প্রবলেম যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি একসাথে লাগিয়ে মানে জয়েন করি, যে সূত্রটা আমরা প্রত্যেকেই মাধ্যমিক শিখেছি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab, মানে খুব সিম্পল ফর্মে চলে আসবে। এরকম যদি করতে, এই সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে আসছে 4ab। তাহলে এই যে প্রবলেমটা দেখছো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমি এরকম অপারেশন করি যে C1কে রিপ্লেস করছি C1 মাইনাস C2, C1কে আমি রিপ্লেস করছি C1 মাইনাস C2, তাহলে দেখো কী দাঁড়িয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রত্যেকটা C1-এর প্রত্যেকটা এলিমেন্ট ওই রকম একটা আকারে দাঁড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এবার বুঝতেই পারছো, আমরা সূত্র অনুযায়ী এটা যদি কি এ বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab। দেখো, আমি এখানে 4a ইন্টু বি, 4ab। দেখো, তাহলে 4ab যদি আসে তাহলে কী আসছে 4a টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি মাইনাস এক্স। স্বাভাবিকভাবেই এটা পাওয়ার যোগ করলে কী হয়ে যাবে এক্স মাইনাস এক্স, মানে 4 ইন্টু এ টু দি পাওয়ার 0। আর কারোর মধ্যে পাওয়ার 0 থাকলে তার ভ্যালু 1 হয়, তাহলে 4 ইন্টু 1 মানে 4। তাহলে এই কলামটা দাঁড়িয়ে গেল। প্রত্যেকটারই দেখো একই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে 4 4 চলে এলো। বাকি কলাম দুটো আমি আনচেঞ্জ রেখে দিলাম, কোনো রকম চেঞ্জ করলাম না। তৃতীয় ক্ষেত্রে কী করলাম, দেখো এখান থেকে প্রত্যেকটাই 4 আছে, তার মানে আমি 4 কমন নিয়ে নিলাম C1 কলম থেকে। তাহলে 4 তাহলে কি 1 1 1। এবার ভালো করে তাকিয়ে দেখো C1 আর C3 কলম দুটো ভ্যালু একই, মানে এই দুটো কি আইডেন্টিক্যাল, একই ভ্যালু। তাহলে আইডেন্টিক্যাল হলে আমরা ডিটারমিনেন্টের ধর্ম অনুযায়ী কী জানি, ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যায়, এটা 0 হয়ে গেল। এটা একটা খুব ভালো। এখানে এরকম আরেকটা প্রবলেম দেখো যে বি প্লাস এ তার হোল স্কোয়ার বি এ সি এ বি সি প্লাস এ হোল স্কোয়ার সি বি এ সি বি সি এ প্লাস বি হোল স্কোয়ার মন করতে হবে 2ab ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এই ধরনের প্রবলেমে প্রথমে যেটা হলো একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। দেখো এই ফর্মটা আনতে হবে, এই ফর্মটা আনতে গেলে প্রথমে দেখো আমাকে এ প্লাস বি প্লাস সি আনতে হবে। এখন যদি এখানে যদি আমি একটা স্কোয়ার পেতাম তাহলে কী হতো বি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
তাহলে কী হতো বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম এলে কী আসতো এ স্কোয়ার মাইনাস বি সূত্রতে বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ। দেখো এখানে একটা এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এরকম যদি আনতে হয় তাহলে এই অপারেশনটা একটু মাথায় রাখতে হবে যে প্রথম রোটাকে এ দিয়ে, প্রথম রোটাকে এ দিয়ে, দ্বিতীয় রোটাকে বি দিয়ে এবং তৃতীয় রোটাকে সি দিয়ে আমি মাল্টিপ্লাই করব। স্বাভাবিকভাবে তাই করা হলো। প্রথম রোটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এরকম একটা আকার দাঁড়াচ্ছে, দ্বিতীয়টাকে করলে, তৃতীয়টাকে এরকম করলে। এবার কী হলো দেখো, প্রথম কলাম থেকে যদি আমি এ কমন নিই, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিই, তৃতীয় থেকে কলাম নিই, তাহলে দেখা গেল বি প্লাস সি তার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এই ধরনের এই প্রবলেমটা দুটো ভাগে ভাগ থাকে। অনেক সময় এই অবধি প্রমাণ করতে দেয়, নাহলে এটা প্রমাণ করতে দেয়। যদি এই অবধি প্রমাণ করতে দেয় তাহলে তোমরা এটা এইভাবে করবে, আর যদি গোটা অঙ্কটাই প্রবলেম প্রমাণ করতে দেয় 2ab প্লাস বি, তাহলে এটা নেক্সট পার্টটা কী হবে দেখো, আমি এখনই বললাম বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে যদি আমি বিয়োগ করি এই কলামের সঙ্গে এই কলামে, তাহলে একটা এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রেও দেখো তাই আসছে, তৃতীয় ক্ষেত্রেও তাই আসছে। তাহলে আমি এই অপারেশানটা এবার চালাবো। দেখো অপারেশানটা কী চালাচ্ছি, সি ওয়ানকে রিপ্লেস করছি সি ওয়ান মাইনাস সি থ্রি, আর সি টুকে রিপ্লেস করছি সি টু মাইনাস সি থ্রি। এইটা থেকে এটা একবার বিয়োগ আর এটা থেকে এটা একবার বিয়োগ। দেখো স্যার ওগুলো করা হলো। এবার দেখো প্রত্যেকটা এখানে কী আসছে বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ, এখানে জিরো, আর এখানে কী আসছে সি প্লাস এ প্লাস বি সি মাইনাস এ মাইনাস বি। তাহলে এইখান থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি কমন নিই তাহলে পড়ে থাকবে কি বি প্লাস সি মাইনাস এ জিরো সি মাইনাস এ মাইনাস বি। সিমিলারলি এটা ক্ষেত্রেও দেখো এখানেও তাই সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি, এখানে সি প্লাস এ প্লাস বি সি মাইনাস এ মাইনাস বি। তাহলে এখান থেকেও যদি আমি একটা এ প্লাস বি প্লাস সি কমন নিই তাহলে আসছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার এবং বাকিটা পড়ে থাকছে। দেখো এই পার্টটা পড়ে থাকছে। এইবার যে অপারেশনটা চালাতে হবে সেটা একটু মাথায় রাখার ব্যাপার আছে যে আমি R3কে রিপ্লেস করব। এই যে বড় ফর্মটা এটাকে আমি তাড়ানোর জন্য কী করলাম, R3কে রিপ্লেস করছি, এই দুটোকে যোগ করে এটার সঙ্গে বিয়োগ করছি, তাহলে দেখো এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। এবার দেখো আমি এই কলামটাকে এ দিয়ে আর এই কলামটাকে বি দিয়ে গুণ করছি, গুণ করে দেখো আমার টার্গেট থাকবে কোনো এক রকমভাবে জিরোটা না, দেখো জিরো চলে আসছে। আমি এই যদি থার্ডের কলামের সাপেক্ষে যদি ভাঙি তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। এরপরে একটু বড় হলো, স্টেপ বাই স্টেপ একটু মাথায় রাখবে, স্টেপগুলো তোমরা একবার দেখে নাও, প্রতিটা স্টেপ দেখে নাও। এবার তোকে একটা অঙ্ক আমি একটু আগে দেখালাম বি প্লাস সি হোল স্কয়ার বি, এটাকে আমি এই ধরনের ফর্মে আনার জন্য কী করলাম, প্রথম ওটাকে প্রথম বি প্লাস সি তার হোল স্কয়ার বি এ সি এ বি এ সি প্লাস এ হোল স্কয়ার সি বি। এই যে প্রবলেমটা আমি এই ফর্মটা আনার জন্য কী করলাম, প্রথমটাকে এ দ্বিতীয়টাকে বি তৃতীয়টাকে সি দিয়ে গুণ করে পরের বার প্রথম কলম থেকে এ দ্বিতীয় কলম থেকে বি ও তৃতীয় কলম থেকে সি কমন দিয়ে এই ফর্মটা আনলাম। এই ধরনের অঙ্কের একটা অ্যাপ্লিকেশন দেখো, এবং ওরকম টাইপের একটা অঙ্ক আমাদের আছে, সেটা হলো এরকম, বিস্তৃতি না করে দেখাও যে এই যে প্রবলেমটা দিয়েছে এটা 100 দ্বারা বিভাজ্য। এই ডিটারমিনেন্টটা দিয়েছে, এই ডিটারমিনেন্টটাকে বলেছে এ স্কয়ার প্লাস 10 এ বি এস সি এ বি বি স্কয়ার প্লাস 10 বিসি এসি বিসি সি স্কয়ার প্লাস 10, এই ডিটারমিনেন্টটাকে বলেছে 100 দ্বারা বিভাজ্য। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে আমাকে এমন করে আনতে হবে যেটা একটা 100 বা 100-এর মাল্টিপল আসবে, মানে 100 বা 100 গুণিতক আসবে লাস্টে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে আমি কী বললাম, প্রথমটাকে এ দিয়ে দ্বিতীয়টাকে বি দিয়ে আর তৃতীয়টাকে সি দিয়ে গুণ করলাম। প্রথম রোটাকে এ দিয়ে দ্বিতীয় রোটাকে বি দিয়ে আর তৃতীয় রোটাকে সি দিয়ে গুণ করলাম। এবং তারপরে স্টেপটা কী বলেছিলাম, প্রথম কলাম থেকে এ দ্বিতীয় কলাম থেকে বি আর তৃতীয় কলাম থেকে সি কমলে দেখো আমাদের এই ফর্মটা চলে এসেছে। এই ফর্মটা যখনই চলে এসে তখনই আমার মাথা এবার অপারেশানটা করবে, এখানে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে শুধু 10 পড়ে থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু 0 পড়ে থাকবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে 10 পড়ে থাকবে। তাহলে আমি সেই অপারেশানটা চালালাম কি, সি ওয়ানকে রিপ্লেস করছি সি ওয়ান মাইনাস সি থ্রি, আর সি টুকে রিপ্লেস করছি সি টু মাইনাস সি থ্রি। দেখো আমার এই জিনিসটা পেলাম। এবার দেখো প্রথম কলাম থেকে 10 কমন গেল, দ্বিতীয় কলাম থেকেও 10 কমন গেল, তাহলে হলো এই পার্টটা। এবার আর কিছুই না, আমরা যেমন ভাঙি ডিটারমিনেন্টে একের সাপেক্ষে ভাঙলাম, আর এটা তো 0 হবে, আর এটার সাপেক্ষে এটা ভাঙলাম,
তো পেলাম 100 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10। দেখো 100 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 10, তার মানে এই জিনিসটা যেহেতু 100 ইন্টু আছে, তার মানে এটা স্বাভাবিকভাবে 100 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ করা যাবে। এই করে একটু মাথায় রাখবে। পরে একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখো, যে এফটি একটা অঙ্ক দিয়েছে কস টি টি ওয়ান, টু সাইন টি টি টু টি, সাইন টি টি টি, দেন ফাইন্ড লিমিট টি টেন্স টু জিরো এফ টি বাই টি স্কোয়ার। এই ডেটামেটা ভালো বার করে আমাকে এইটা বার করতে বলেছে, লিমিট টি টেন্স টু জিরো এফ টি বাই টি স্কোয়ার। তাহলে এই ধরনের অঙ্কে আগে এফ টিটাকে আমাকে সিম্পলভাবে আনতে হবে। তো বুঝতে পারছো যে এটার মধ্যে একটা অপারেশন করতে হবে। কীরকম অপারেশন? যে আমি R3কে রিপ্লেস করছি কীভাবে, R2 মাইনাস 2R3, আমি R2কে রিপ্লেস করছি R3 মাইনাস 2R3, ঠিক আছে? মানে R2কে রিপ্লেস করছি R2 মাইনাস 2R3। দেখো এটার সঙ্গে 2 গুণ করে এটা বিয়োগ করলে স্বাভাবিকভাবে 0 আসবে, এলো। এটা স্বাভাবিকভাবে মাইনাস টি আসছে, আর এটা দেখো 0 চলে এলো। এবার দেখো এখান থেকে আমরা টি কমন নিলাম, কোথা থেকে? সেকেন্ড কলাম থেকে টি কমন নিয়ে নিলাম। তাহলে পরে তাহলে 1 - 1 1 1 0 টি। খুব সিম্পল অঙ্ক। এবার আমরা যেরকম এক্সপ্যান্ড করি, প্রথম রোয়ের বা প্রথম কলামের সাপেক্ষে আমরা ভেঙে দিতে পারি, একই ব্যাপার। বা এরকম হতে পারে সেকেন্ড রোয়ের সাপেক্ষে, যেরকমভাবে ইচ্ছা ভাঙতে পারো তোমরা। সেরকমভাবে ভেঙে দেখো আমরা পেলাম মাইনাস টি স্কোয়ার কস টি প্লাস টি সাইন টি, মাইনাস টি স্কোয়ার কস টি প্লাস টি সাইন টি, এফ টি মানে এটা আমাদের বেরোলো। এবার আমাদেরকে বার করতে বলেছি এফ টি বাই টি স্কোয়ার। তো লিমিট চেঞ্জ এফ টি বাই টি স্কোয়ার করে এইটা বাই টি স্কোয়ার হলো। এবার তোকে এইটা বাই এটা করলাম, মানে টি স্কোয়ার কেটে গেলে পড়ে থাকলো শুধু কস টি, আর এইটাই টি কেটে গেলে সাইন টি বাই টি। প্রত্যেকে লিমিট দিলাম। দেখো লিমিট টি টেন্সে কস টির মান -1, আর এটা তো আমরা প্রত্যেকেই জানি লিমিট টি টেন্স সেটা সাইন টি বাই টি মানে 1, -1 1 0। অঙ্কটা তোমরা দেখে রেখো। এবার দেখো ডিটারমিনেন্টের আমরা অপারেশন শিখেছি, এবার ডিটারমিনেন্টে কিছু অ্যাপ্লিকেশন আছে। ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হলো আমাদের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি? ধরো ত্রিভুজের এখানে একটা 3টি ট্রায়াঙ্গেলের স্থানাঙ্ক x1 y1, x2 y2 আর x3 y3। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী কী বলছে? তাহলে ডিটারমিনেন্টের সাহায্যে ত্রিভুজ সূত্র হলো হাফ ইন্টু মোড অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটা হলো আমাদের ত্রিভুজ সূত্র। ডিটারমিনেন্টের সাহায্যে আমরা ত্রিভুজ সূত্র শিখেছি, হাফ ইন্টু উচ্চতা বা সমবাহু ক্ষেত্রে বা সমদ্বিবাহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রিভুজ সূত্র শিখেছি। কিন্তু যেহেতু আমরা ডিটারমিনেন্ট করছি, ডিটারমিনেন্টের সাহায্যে আমরা একটা ত্রিভুজের সূত্র বার করে ফেললাম, যে x1 y1 1, x2 y2 y2, x3 y3 z3। আবার 3টে বিন্দু, এই একটা 3টে বিন্দু একই রেখায় থাকবে। তোর এই 3টে বিন্দু হলো x1 y1, x2 y2, এটা হলো x3 y3। এই 3টে বিন্দু এক সমরেখা হওয়া শর্ত কি? সেটাও এই ডিটারমিনেন্টের সাহায্যে হয়ে যায়। সেটা হলো হাফ অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি কোনো ক্রমে আমি 0 প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে 3টে বিন্দু একই রেখায় অবস্থান করছে। ভবিষ্যতে তোমরা দেখবে দুটো বিন্দু দিয়ে আছে, আমরা জানি দুটো বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়। তো দুটো বিন্দু যদি স্থানাঙ্ক x1 y1 হয় আর x2 y2 হয়, অপর একটা বিন্দু স্থানাঙ্ক, তাহলে এদের সংযোজকারী যে সরলরেখা তার সমীকরণ বার করাটাও আমরা ডিটারমিনেন্টের সাহায্যে বার করতে পারবো। কীরকম সূত্রটা হলো x1 y1 1, x2 y2 1। এটা হলো আমাদের দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 and x2 y2। এটা হলো ডিটারমিনেন্ট অফ x1 y1 1, x2 y2 1 ইকুয়াল টু 0। এর সাহায্যে আমরা দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাবো। তাহলে ডিটারমিনেন্টের সাহায্যে আমরা একটা করলাম কি, ত্রিভুজ সূত্র বার করলাম। ত্রিভুজ সূত্রটা 0 হলে ডিটারমিনেন্টের ক্ষেত্রের সাহায্যে দেখাতে পারবো যে একটা বিন্দু 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে। তাহলে আমরা ডিটারমিনেন্টের একটা অ্যাপ্লিকেশন 3টে দেখলাম।
এবার যেটা হচ্ছে ডিটারমিনেন্টের একটা বড় অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো ইকুয়েশন সলভ করা, সমীকরণ সলভ করা। ডিটারমিনেন্টের সাহায্যে সমীকরণ সলভ করা। কীরকম সমীকরণ? সরলরৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন আমরা এই অবধি মাধ্যমিকে দুটো আননোন, দুটো সমীকরণ দিয়ে সমাধান করা শিখেছি। পরিবর্তন, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এরকম বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা আমরা শিখেছি। আমরা এখন শিখব ডিটারমিনেন্টের সাহায্যে 2 বা 3টে আননোন দিয়ে সমীকরণ সমাধান করা। ধরো একটা সমীকরণ হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু d2, আর a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু d3। এই তিনটে এই ইকুয়েশনগুলোকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনের দুটো ভাগ আছে, একটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন আর একটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন, একটা হলো নন হোমোজিনিয়াস ইকুয়েশন। জিনিয়াস ইকুয়েশন, একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, একটা নন হোমোজিনিয়াস কখন হবে? যখন d1 ইকুয়াল টু d2 ইকুয়াল টু d3 প্রত্যেকের ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন সমীকরণটা দাঁড়াবে a1x প্লাস b1y প্লাস c1 z ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে বলছে হোমোজিনিয়াস ইকুয়েশন। আর যদি d1 ইকুয়াল টু d2 ইকুয়াল টু d3 নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে এই যে ইকুয়েশনটা পাচ্ছি এটা হলো আমার নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এই ডিটারমিনেন্টের সাহায্যে আমরা হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াসের সমাধান করা শিখব। নন হোমোজিনিয়াস তার আগে আরেকটা কথা মাথায় মনে রাখতে হবে, লিনিয়ার ইকুয়েশনটা সঙ্গত হতে পারে। সঙ্গত মানে একটা মান পাওয়া যেতে পারে, অনেকগুলো মান পাওয়া যেতে পারে। যদি লিনিয়ার ইকুয়েশন আবার মান না পাওয়া যেতে পারে, তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটা মান পেতে পারি, হয়তো এক্স ওয়াই জেডের একটাই মান পেলাম, অথবা দেখা গেলো এক্স ওয়াই জেডের অনেকগুলো মান পাচ্ছি। আমরা দেখেছি দুটো আমাদের গ্রাফের ক্ষেত্রে ক্লাস 10 দেখেছি যে একটা ইকুয়েশন, একটা সরলরেখা সমাপতিত হলে অনেকগুলো সলিউশন পাওয়া যায়, সমাধান পাওয়া যায়। ঠিক এখানে ক্ষেত্রেও তাই, যে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে ইউনিক সলিউশনও পেতে পারি, ইনফাইনাইট মেনি সলিউশন পেতে পারি, আবার সলিউশন না নিতে পারি। যদি ইউনিক সলিউশন বা ইনফাইনাইট সলিউশন পেলে তাহলে সিস্টেম লিনিয়ার ইকুয়েশনটাকে বলবো সঙ্গত, আদারওয়াইজ এটাকে বলবো অসঙ্গত, মানে কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। আর এই সমীকরণ সমাধানের যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো ক্র্যামার্স। এই ক্র্যামার্স রুলের সাহায্যে আমরা সমীকরণ সমাধান করব। তাহলে ক্র্যামার্স রুলের সমাধানের ক্ষেত্রে আমাকে যে কোনো একটা ইকুয়েশনকে আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি, সেটা ডি নাম দিলে দেখো এই সমীকরণের যদি প্রত্যেকের ক্ষেত্রে যে এক্স ওয়াই জেড আমি এলিমিনেট করি, তাহলে যে ডিটারমিনেন্ট পাচ্ছি a1 b1 c1, a2 b2 c2 আর a3 b3 c3। এটা হলো এটা একটা। এবং ক্র্যামার্স রুল বলছে যে এই ধরনের সিস্টেম ইকুয়েশনকে সমাধান করার পদ্ধতি হলো, প্রথমে আমি ইকুয়েশনটাকে ডিটারমিনেন্ট আকারে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে কী করব, যে প্রথম কলামটাকে আমি অমিট করে দিয়ে কনস্ট্যান্ট টার্মগুলো বসাবো, d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3, এটাকে নাম দিলাম d1। ওরকমভাবে d2 ক্ষেত্রেও তাই, যে আমি কেবল সেকেন্ড কলামটাকে অমিট করে কনস্ট্যান্ট টার্মটা বসিয়ে দেবো। তাহলে a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3। এরকমভাবে d3 ক্ষেত্রেও তাই, আমি থার্ড কলামটাকে অমিট করে দিয়ে কনস্ট্যান্ট টার্মগুলো বসিয়ে দেবো। তাহলে a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3। এটা প্রত্যেকের একটা ভ্যালু পাবো, প্রত্যেকের একটা আমরা ভ্যালু পাবো, কী মান পাবো। তাহলে সেক্ষেত্রে ক্র্যামার্স রুল বলছে jx মানে d1/d, y এর ভ্যালু হবে d2/d, আর z এর ভ্যালু হবে d3/d। এই পদ্ধতির সাহায্যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে বা নন হোমোজিনিয়াস ইকুয়েশনকে সমাধান করতে পারবো।
আমরা যেখানে ইকুয়েশনকে একটা ডিটারমিনেন্ট আকারে লিখলাম, তারপর D1টাকে কী করে রিপ্লেস করলাম, প্রথম কলামটাকে অমিট করে তার কনস্ট্যান্ট টার্মগুলো বসালাম, D2 ক্ষেত্রেও তাই, D3 ক্ষেত্রেও তাই, এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট ভ্যালু পাবো এবং সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এক্সের ভ্যালু এইভাবে পাবো, ওয়াইয়ের ভ্যালু এমনি করে পাবো, জেডের ভ্যালু এমনি করে পাবো। যদি দুটো আননোন থেকে সেক্ষেত্রে দুটো বেরোবে স্বাভাবিকভাবে। এই ক্ষেত্রে একটু আগে আমরা আলোচনা করলাম যে লিনিয়ার ইকুয়েশনের কখনো একটা সলিউশন থাকতে পারে, কখনো দুটো সলিউশন থাকতে পারে, কখনো আবার ইনফাইনাইট সলিউশন থাকতে পারে, আবার কখনো আবার সলিউশন থাকবেই না। এরকম ক্ষেত্রে কখন আমি বুঝবো যে আমার সলিউশন আছে, সলিউশন নেই? যদি তিনটে আননোনের ক্ষেত্রে মানে আমি যেটা দেখালাম যে এই ধরনের ইকুয়েশন ক্ষেত্রে, যেখানে দেখো তিনটে আননোন আছে, এক্স ওয়াই জেড, তিনটে আননোন আছে। তাহলে তিনটে আননোনের ক্ষেত্রে কখন এই সমীকরণটা সমাধান থাকলে কখন একটা সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান কখন থাকবে, আর কখন সমাধান থাকবে না। যদি কি এরকম হয়, কেস ওয়ানের ক্ষেত্রে যদি ডি নট ইকাল টু জিরো হয়, তাহলে আমরা বলবো যে ইকুয়েশনগুলো সঙ্গত এবং এর একটাই সলিউশন পাওয়া যাবে। 2 নম্বর ক্ষেত্রে যদি ডি জিরো হয়, আবার D1 ইকাল টু D2 ইকাল টু D3 জিরো হয়, মানে ডিটাও যদি জিরো হয় এবং D1 D2 D3 প্রত্যেকে যদি জিরো হয়, তাহলে বলবো যে ইকুয়েশনটা সঙ্গত এবং ইনফাইনাইট সলিউশন আছে। এটার ক্ষেত্রে ইউনিক সলিউশন, আর এটার ক্ষেত্রে ইনফাইনাইট সলিউশন। আর 3 নম্বর কেসের ক্ষেত্রে আমি কী করবো, যদি দেখা যায় ডি ইকাল টু জিরো আর D1 D2 D3 মধ্যে কোনো একটা নন জিরো, মানে ডি এর মানটা জিরো এলো আর D1 D2 মধ্যে কোনো একটা মান জিরো এলো না, তাহলে সেক্ষেত্রে বলবো এর নো সলিউশন, কোনো রকম সমাধান নেই। আচ্ছা, ইকুয়েশনটা অসঙ্গত। দুটো অন্যান্য ক্ষেত্রে একই ব্যাপার, যদি ডি নট ইকাল টু জিরো হয় তাহলে ইউনিক সলিউশন পাবো, যদি ডি ইকাল টু জিরো হয় আর D1 ইকাল টু D2 ইকাল টু জিরো হয় তাহলে ইনফাইনাইট সলিউশন, আর যদি ডি ইকাল টু জিরো হয় আর D1 D2 মধ্যে কেউ একজন যদি নন জিরো হয় তাহলে নো সলিউশন, একই ব্যাপার। তাই ক্যামাস রুলের সমাধানের ক্ষেত্রেই আমাকে সবসময় মাথায় রাখতে হবে ডি বা D1 বা D2 D3 ক্ষেত্রে কী ঘটনা ঘটছে। সেই দিকে যদি দেখা যায় যে ডি জিরো হলো এবং D1 D2 মধ্যে কোনো একটা নন জিরো হলো, তখন আমি ইকুয়েশনের সঙ্গে সঙ্গে বলে দেবো যে অসঙ্গত। দেখো একটা অঙ্ক দেখো যে 5x - 7y + z = 11, 6x - 8y - z = 15, 3x + 2y - 6z = 7। তাহলে এখানে যেমন করে হোক এক্স ওয়াই জেড যেমন করে আমরা এলিমিনেট করে ডি এর ডিটারমিনেন্টটা বানাচ্ছি, দেখো তার কোএফিসিয়েন্টগুলো কেবল বসাচ্ছি। 5 - 7 1, 6 - 8 - 1, 3 2 - 6। এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করে দেখলাম 55 নট ইকাল টু জিরো, তাহলে আমরা এগিয়ে যাবো। তাহলে D1 বার করছি, D1 কী বলেছিলাম, প্রথম কলামটা অমিট করে দিয়ে এই কনস্ট্যান্ট টার্মটা বসিয়ে দেবো। দেখো আমরা সেরকমভাবে কনস্ট্যান্ট টার্ম কী আছে 11 15 7, 11 বাকি কলামগুলো একই রকম রেখে তার একটা ভ্যালু বার করলাম, সেটা বেরোলো 55। যেমন করে আমরা ডিটারমিনেন্টে এক্সপ্যান্ড করি। D2 ক্ষেত্রে কী বলেছিলাম, C2 কলামটাকে অমিট করে দিয়ে তার পরিবর্তে এই দেখো এই কনস্ট্যান্ট টার্মটা বসিয়ে দেবো, আর বাকিগুলো আনচেঞ্জ, C1 আর C3 আনচেঞ্জ, সেক্ষেত্রে ভ্যালু বেরোলো -55। এবং D3 ক্ষেত্রেও দেখলাম ওই একইভাবে C3 কলামটা কমিট করে এই কনস্ট্যান্ট টার্মটা বসে দিলাম, সেক্ষেত্রে ভ্যালু -55। এবার সূত্র কী ছিল, x সমান D1/D, তাহলে D1 কত বেড়েছে 55 আর D বেড়েছে 55, তাহলে 55 দ্যাট ইজ ইকাল টু 1। y যেমন D2/D, এখানে D2 কত বেড়েছে -55 আর D মানে 55, তার ভ্যালু বেরোলো -1, আর যেটার ক্ষেত্রেও -1। তাহলে এই একটা গেল ক্যামাস রুলের অ্যাপ্লিকেশনের একটা প্রবলেম, খুবই সোজা অঙ্ক। আমরা তাহলে লিনিয়ার ইকুয়েশনের দুটো পার্ট পেয়েছিলাম, একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করা শিখলাম ক্যামাস রুলের সাহায্যে। এবার আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনে সলভ করার ক্ষেত্রে একইভাবে আমরা ডি পাবো এবং সেক্ষেত্রে যে কন্ডিশনটা থাকবে যদি ডি নট ইকাল টু জিরো হয়,
ডি যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এই হোমোজেনিয়াস ইকুয়েশনে একটাই সলিউশন পাবো এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু যেটাকে জিরো, যেটাকে বলছে ট্রিভিয়াল সলিউশন। প্রথমেই দেখবো যে ডি কী হচ্ছে, যদি ডি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে একটাই সলিউশন এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল জিরো, আর যদি ডি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমাকে সলিউশন বার করতে হবে। কীভাবে? লেখাটা অঙ্ক হচ্ছে 3x - 4y + 3z = 0, x + y - 2z। এই ধরনের অঙ্কের আমি ডিটা যেরকমভাবে এক্স ওয়াই জেড এলিমিনেট করে শুধু কোএফিসিয়েন্টগুলো বসিয়ে যেটা পেলাম, যে দেখলাম কি নট ইকুয়াল টু জিরো। তাহলে আমি বলেছি কন্ডিশন কি, ডি নট ইকুয়াল টু জিরো হলে একটাই সলিউশন থাকবে, সেটা হলো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল জিরো। এটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। এটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। এবার কোনো পরে অঙ্কটা দেখো, এক্স + y - জেড এক্স - 2 এই ইকুয়েশনটা, এই যে সিস্টেম অফ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন, এই হোমোজিনিয়াস ক্ষেত্রে ডি বার করে যে দেখো ইকুয়াল টু জিরো হয়েছে, তাহলে এর একটা ইনফাইনাইট মেনি সলিউশন থাকবে। এবং সেই সলিউশনটা আমরা কী করে বার করব? যে কোনো দুটো ইকুয়েশনকে আমি কনসিডার করব। এই দুটো ইকুয়েশনগুলোর মধ্যে জেড সমান জেডকে কে পুট করছে, জেডের জায়গায় কে পুট করছে, তাহলে কী হবে এক্স + y = কে, আর এই ইকুয়েশনের ক্ষেত্রে হবে x - 2y = -k। তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম, কী করলাম আমি যে কোনো দুটো ইকুয়েশনকে কনসিডার করলাম, এই দুটো ইকুয়েশনের মধ্যে আর কী করলাম যে জেড ইকুয়ালটা আমরা কে পুট করলাম, কে পুট করে আমি দুটো ইকুয়েশন তৈরি করলাম। এই দুটো ইকুয়েশনকে আমরা ক্যামেরা রুলের সাহায্যে সে একইভাবে বের করবো। তাহলে এক্স মানে আমাদের সূত্র জানা আছে d1/d। d1 মানে কি ফার্স্ট কলামটাকে কনস্ট্যান্ট টার্ম বসিয়ে দিয়ে, আর ডি মানে 1 1 - 1, দেখো ভ্যালু হলো k/3, ওয়াই একইভাবে ওয়াই হলো 2k/3। তাহলে আমরা সলিউশন কী পেলাম, এক্স সমান k/3, ওয়াই সমান 2k/3, আর জেড সমান কে। এই যে তিনটে মান পেলাম, এক্স ইকুয়াল টু k/3, ওয়াই ইকুয়াল টু 2k/3, জেড ইকুয়াল টু 3k/3, এই তিনটে মান আমি থার্ড ইকুয়েশনে বসিয়ে দেখবো। থার্ড ইকুয়েশনে বসিয়ে দেখা গেল যে এই তিনটে মান থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, মানে সিদ্ধ করছে। এই তিনটে মান যদি থার্ড ইকুয়েশনে বসিয়ে দিই, 3x + 6y - 5z, এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখা যাবে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, মানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে বলবো যে x = k/3, ওয়াই = 2k/3, যেটা ক্ষেত্রেটা এই সিস্টেম লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন, যেখানে কে এর ভ্যালু যে কেউ হতে পারে। ফর ইচ ভ্যালু অফ কে, মানে কে এর যে কোনো মানের ক্ষেত্রেই x = k/3, ওয়াই = 2k/3, আর জেড = কে। এটাই এই সিস্টেম অফ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন বা সমাধান। তাহলে হোমোজিনিয়াস সমাধানের ক্ষেত্রে আমরা দেখলাম যদি ডি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে একটাই ট্রিভিয়াল সলিউশন, আর যদি ডি জিরো হয় তাহলে যে কোনো দুটো ইকুয়েশনকে কনসিডার করে জেড ইকুয়াল টু কে পুট করে ক্যামাস রুলের সাহায্যে আমরা এক্স ওয়াই বার করবো, এবং সেই তিনটে মান থার্ড ইকুয়েশনে বসিয়ে দেখবো। থার্ড ইকুয়েশনকে যদি সিদ্ধ করে তাহলে ওটাই হবে আমাদের সলিউশন, যেখানে কে এর ভ্যালু যে কেউ হতে পারে। এই গেল আমাদের ডিটারমিনেন্টের একটা বড় অ্যাপ্লিকেশন, যেখানে হোমোজিনিয়াস ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সমাধান করা শিখলাম। নন হোমোজিনিয়াস ইকুয়েশনে ক্যামাস রুলের সাহায্যে সমাধান করা দেখলাম, এবং সেখানে দেখলাম কীভাবে তার কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা যায়। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম হোমোজিনিয়াস ইকুয়েশনও সলভ করলাম, সেখানেও দেখলাম আমরা কন্ডিশনটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে ডিটারমিনেন্টের একটা বড় অ্যাপ্লিকেশন হলো এই ইকুয়েশন সমাধান করা। এইগুলো আমাদের ডিটারমিনেন্টের একটা পর্যায়। এরপর আমরা পরে ভিডিওতে আবার ম্যাট্রিক্স নিয়ে আবার আলোচনা করব।